Assalamu alaikum, my dear students. Hopefully, you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. So, today we're going to start our new class. In this class, we will try to learn tense, inshallah. So, let's get started. তো আজকে জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের আমাদের 9 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে শুরুতেই আমি প্র্যাকটিক্যালি বোঝাতে চাই টেন্স কি। টেন্স কি জিনিস এটা আজকে আমরা শিখবো প্র্যাকটিক্যালি একদম। টেন্স তো সবাই জানেন, টেন্স মানে কি? টেন্স হচ্ছে কাল, অর্থাৎ বর্তমান, অতীত, ভবিষ্যৎ কালকেই কি টেন্স বলা হয়। তো শুরুতেই এই বাক্যগুলো লক্ষ্য করুন আপনারা। আই লার্ন ইংলিশ। আই লার্ন ইংলিশ অর্থ কি? আমি ইংরেজি শিখি। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম। আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখব। এই তিনটা বাক্য খেয়াল করুন। তো দেখুন, আমি ইংরেজি শিখি তার মানে কি? আমি বর্তমানে কাজটি করি। আমি ইংরেজি শিখি মানে কি? বর্তমানে আমি ইংরেজি শিখি, বর্তমানে কাজটা করি। আমি ইংরেজি শিখেছি তার মানে কি? আমি অতীতে কাজটি করেছিলাম, মানে আমি ইংরেজি শিখেছি মানে শিখে গেছি বা শিখেছিলাম, আগে কাজটা করে ফেলেছি। আমি ইংরেজি শিখবো তার মানে আমি ভবিষ্যতে কাজটি করব, মানে ভবিষ্যতে ইংরেজি শিখব। তো অতীত, বর্তমান ও ভবিষ্যৎ হলো আমার ইংরেজি শেখার সময়। ঠিক আছে, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ হলো আমার ইংরেজি শেখার সময়। আর এই সময়টাই হলো টেন্স। ঠিক আছে, তার মানে হচ্ছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিন কালে কোনো কাজ করা, অতীতে বা বর্তমানে বা ভবিষ্যতে কোনো একটা কাজ করাকে কি বলা হয়? টেন্স বলা হয়। সময়, আর ওই সময়টা হচ্ছে টেন্স। ঠিক আছে, সময়কে টেন্স বলা হয়। তার মানে আমরা সহজে বলতে পারি, কোনো ভার্ব বা কাজ সম্পাদিত হওয়ার সময়কে টেন্স বলে। কোনো কোনো কাজ, কোনো ভার্ব বা কাজ সম্পাদিত হওয়ার সময়কে টেন্স বলে। আশা করছি টেন্সটা কি এটা বুঝতে পেরেছেন। আর এটি মাত্র তিন প্রকার টেন্স। প্রথমত হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে কি? প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। তো এই টেন্স মূলত তিন ধরনের। আর এই তিন প্রকার টেন্সই চার ভাগে বিভক্ত। এই যে তিন প্রকার টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিনটা টেন্সই প্রত্যেকটা টেন্স চার ভাগে মানে বিভক্ত। কি কি? ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চার প্রকার, অর্থাৎ প্রত্যেকটা টেন্সই চার প্রকারে বিভক্ত। ঠিক আছে, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম এই তিনটা আবার চার প্রকারে বিভক্ত। তো ভয়ের কোনো কারণ নেই, চলুন প্র্যাকটিক্যালি আমরা সবগুলো প্রকার শিখে নিই। তো প্রথমেই শিখবো, প্রথমে হচ্ছে প্রেজেন্ট টেন্স শিখবো। এখন প্রেজেন্ট টেন্স তো চার প্রকার: ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথম প্রকার হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে বর্তমানে কোনো কাজ করা বা হওয়া বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। বর্তমানে, ঠিক আছে, বর্তমানে কোনো একটা কাজ করা বা হওয়া বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। যদি বাংলা, এখন আমরা কিভাবে চিনবো? যদি বাংলা ক্রিয়ার শেষে, বাংলা কাল বা ক্রিয়া মানে ভার্ব আর কি, কোন একটা কাজ এরকম, যদি বাংলা ক্রিয়ার শেষে অ, ই, ও, অ থাকে, অ, ই, ও, অ থাকে, তবে তা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। চেনার আলামত। তো যেমন আমি দেখাই, আমি মসজিদে যাই, আমি মসজিদে যাই। তুমি মসজিদে যাও, আমি চকলেট খাই। তো দেখুন, আমি মসজিদে যাই, এখানে যাই, যাই কি আছে? ই আছে। যাই এর শেষে কি আছে? ই আছে, হ্রস্ব ই আছে, ই আছে। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি তো বলেছি যে অ, ই, ও, অ এইগুলো যদি থাকে কোনো শব্দের শেষে, ভার্বের ক্রিয়ার শেষে, তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স।
মানে বর্তমানে করে, বর্তমানে কোনো কাজ করে বা হয়, চলে, ঘটে। আমি যেমন আমি যাই, ই আছে, তারপর তুমি যাও, তুমি মসজিদে যাও, যাও, যাওয়ার শেষে কি আছে, ও, ওই যে ও আছে। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আশা করছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা বুঝতে মানে বুঝেছেন। এখন প্রত্যেকটা টেন্সেরই কিন্তু একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচার বা গঠন প্রণালী। যে স্ট্রাকচার অনুযায়ী কি করতে হবে, আমাদেরকে বাক্য বানাতে হবে, ইংরেজি বাক্য তৈরি করতে হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট। প্রথমে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে কি, কর্তা, মানে যিনি কাজটা করেন তাকে সাবজেক্ট বলা হয়। যেমন আই, আমি, ইউ, তুমি, উই, আমরা, দে, তারা, হি, সে, এরকম, এগুলো হচ্ছে সাবজেক্ট। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। প্রথমে সাবজেক্ট হবে, তারপর ভার্ব ওয়ান হবে, তারপর অবজেক্ট হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বৈশিষ্ট্য। এখন একটা বিষয়, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, এটা কি, এটা একটু আগে আমরা দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ইংরেজি ভাষায় ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি ভার্ব, যে ভার্বের লিস্ট আমি অনেক আগে দিয়েছিলাম, আপনারা হয়তো বা শিখেছেন আশা করছি। তো এখানে আমি আজকে করে দিয়েছি, লিস্ট করেছি। যেমন প্রেজেন্ট ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রত্যেকটা ভার্ব তিন তিন ভাগে, মানে প্রত্যেকটা ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়, তিন ধরনের হয়, সুরত তিন ধরনের হয়। যেমন গো, গো তো কি, যাওয়া, গো, গো তো যাওয়া, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেটাকে বলা হয় ভার্ব ওয়ান। অর্থাৎ শুধুমাত্র মানে সরাসরি ভার্ব যেটা, ওইটাকে ভার্ব ওয়ান বলে, ঠিক আছে। যেমন খাম মানে আসা, এটা হচ্ছে ভার্ব ওয়ান। ইট মানে হচ্ছে খাওয়া, এটা হচ্ছে ভার্ব ওয়ান, মানে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর হচ্ছে পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম মানে অতীত, অতীত ফর্ম আর কি, অতীত। এটাকে বলে ভার্ব টু, ভি টু বলে, সংক্ষেপে বলে ভি টু, মানে ভার্ব টু কে ভি টু বলে। আর প্রেজেন্ট ফর্মকে, ভার্ব ওয়ান কে ভি ওয়ান বলে, ভি ওয়ান, ভি টু, আর হচ্ছে ভি থ্রি। আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে কি, আপনার পাস্ট বা অতীত। কেমন অতীত, এটা হচ্ছে দূরবর্তী অতীত, অনেক আগে। মানে একটা হচ্ছে অতীত, মানে ধরেন কয়েকদিন আগে একটা কাজ করেছি, বা আজকে, গতকালকে, বা 2-3 দিন আগে, এক সপ্তাহ আগে। একটা হচ্ছে যে আমি গিয়েছিলাম অনেক আগে, 1 বছর আগে, 5 বছর আগে, 2 বছর আগে, দূরবর্তী অতীত, অনেক আগের অতীত। তো এটা হচ্ছে, এটাকে পাস্ট পার্টিসিপল বলে, যেটাকে আবার ভার্ব থ্রি বা ভি থ্রি বলে, ঠিক আছে। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, সরাসরি যে ভার্ব যেটা আছে ওটাকে ভি ওয়ান বলে, পাস্ট ফর্মকে বলে ভি টু, আর পাস্ট পার্টিসিপল ফর্ম বা দূরবর্তী অতীত, এটাকে বলে ভি থ্রি। তো দেখুন আমি লিস্ট করেছি। যেমন গো, যাওয়া, ওয়েন্ট, গো, ওয়েন্ট, গন। এ ওয়েন্ট, গিয়েছি, ওয়েন্ট হচ্ছে গো এর পাস্ট ফর্ম বা ভি টু। আর গো এর ভি থ্রি বা ফার্স্ট পার্টিসিপল কোনটা, গন, গো, ওয়েন্ট, গন, গন, গিয়েছিল, গিয়েছিলাম। তারপর খাম, খাম হচ্ছে কি আসা, খাম হচ্ছে ভার্ব ওয়ান মানে ভি ওয়ান। ভি টু খেম, খাম খেম, আমি কালার করে দিয়েছি এই যে, খেম, এটা হচ্ছে ভি টু বা পাস্ট ফর্ম। আর একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল বা ভি থ্রি, খাম খেম খাম। আবার ইট, খাওয়া, ইট, এট, ইটেন। ড্রিঙ্ক, পান করা, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। রিড, পড়া, রিড, রেড, 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 রেড। রাইট, লেখা, রাইট, রট, রিটেন। স্পিক, কথা বলা, স্পিক, স্পোক, স্পোকেন। লিসেন, শোনা, লিসেন, লিসেন্ড, লিসেন্ড। এরকম প্রত্যেকটা ভার্বেরই তিনটা রূপ আছে, তিনটা রূপ আছে, ভার্ব ওয়ান বা ভি ওয়ান, ভি টু এবং ভি থ্রি, এই তিনটা রূপ আছে। অর্থাৎ আমরা যখন ভার্ব শিখবো, বা আপনারা যখন ভার্ব শিখবেন, তখন প্রত্যেকটা ভার্বের তিনটা রূপ, যে তিনটা, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি সহ শিখবেন, মানে আয়ত্ত করবেন। তাহলে আর কি আপনারা টেন্স দিয়ে বা বর্তমান, ভবিষ্যৎ, অতীত, মানে সব ধরনের বাক্য তৈরি করতে পারবেন। তো ভি ওয়ান, ভি টু, ভি থ্রি তো বুঝতে পেরেছেন আশা করছি। তো এবার আমরা টেন্সটা একটু দেখি, এখন সুবিধা হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভি ওয়ান। ভি ওয়ান মানে কি, ভার্ব ওয়ান, অর্থাৎ সরাসরি ভার্বটা। তারপর হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব, ভি ওয়ান প্লাস অবজেক্ট হবে। এবার আমরা দেখি, আমি মসজিদে যাই। তো দেখুন, আমি, আমি এর ইংলিশ কি, আই। মসজিদে যাই, যাই, প্রথমে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কি, আই, আমি, এটা হচ্ছে সাবজেক্ট। তারপর ভার্ব ওয়ান মানে ভি ওয়ান, ভি ওয়ান, যাওয়া ইংলিশ কি, গো, গো তো কি, যাওয়া, তো এটা হচ্ছে ভি ওয়ান, বসিয়ে দিলাম। আই গো, আমি যাই কোথায়, মসজিদে।
এখানে অবজেক্ট, অবজেক্ট কি? মসজিদ, এটা হচ্ছে অবজেক্ট। আমি মসজিদে যাই, আই গো টু দ্য মস্ক, টু দ্য মস্ক এটুকু হচ্ছে কি অবজেক্ট। তো আই গো, আমি যাই, টু দ্য মস্ক মসজিদে, আমি মসজিদে যাই, আই গো টু দ্য মস্ক। আমি চকলেট খাই, আই, আমি ভার্ব ওয়ান দিই, খাওয়া ইংলিশ কি? ইট, এটা হচ্ছে ভার্ব ওয়ান, ভি ওয়ান। আই ইট, আমি খাই, কি খাই? চকলেট খাই, চকলেট। আই ইট চকলেট, আমি চকলেট খাই। তুমি চিপস খাও, ইউ এ ইট চিপস, এটার উচ্চারণ, সঠিক উচ্চারণ হচ্ছে চিপস, চিপস, চিপস না, চিপস। ইউ ইট চিপস, তুমি চিপস খাও। তো ইউ হচ্ছে কি সাবজেক্ট, ভি ওয়ান, ইট এটা হচ্ছে ভি ওয়ান, আর চিপস, চিপস হচ্ছে কি অবজেক্ট। তো এভাবে যদি নেগেটিভ বাক্য বানাতে চাই, যে তুমি চকলেট খাও না, তুমি চকলেট খাও, ইউ ইট চকলেট, আর তুমি চকলেট খাও না, ইউ ডোন্ট ইট চকলেট। ঠিক আছে, নেগেটিভ বানানোর জন্য কি করতে হয়? ডোন্ট বসাতে হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডোন্ট বসাতে হয়। ইউ ডোন্ট ইট চকলেট, তুমি চকলেট খাও না। এবার প্রশ্ন, যদি যদি প্রশ্ন করতে চাই, তুমি কি চকলেট খাও, তাহলে কি করতে হবে? ডু, ডু দিয়ে প্রশ্ন করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট। ডু ইউ ইট চকলেট, ইউ ইট চকলেট, তুমি চকলেট খাও। এখন যদি তুমি কি চকলেট খাও, তাহলে ডু দিতে হবে, ডু দিয়ে প্রশ্ন করতে হবে। ডু ইউ ইট চকলেট, তুমি কি চকলেট খাও? তারপর সে ফুটবল খেলে। দেখুন এই সবগুলো কাজ কিন্তু বর্তমানে হয় বা ঘটে, করা হয়, চলমান না, কিন্তু মানে বর্তমানে করা হয়। সে ফুটবল খেলে মানে কি? বর্তমানে খেলে। হি প্লেস ফুটবল, হি সাবজেক্ট, ভি ওয়ান, ভি ওয়ান ভার্ব ওয়ান কি হবে? প্লে হবে, কিন্তু সাথে একটা এস যুক্ত করতে হবে। কেন? কারণ আমরা এর আগে পড়েছিলাম, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় বা এক বচন হয়, তাহলে ভার্বের শেষে কি করতে হয়? এস বা ইএস যুক্ত করতে হয়। এই জন্য হি প্লেস হবে, এস যুক্ত হবে, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এই যে, তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো হি, সি, রহিম, করিম ইত্যাদি। মানে রহিম করিম বলতে কোন ব্যক্তির নাম, এরকম এক বচন সিঙ্গেল। আশা করছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বুঝতে পেরেছেন, আশা করি আর কোনো সমস্যা হবে না। সাবজেক্ট প্লাস ভি ওয়ান বা ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এভাবে। তারপর দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 2 নম্বর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, কোনো কাজ চলছে। দেখুন, বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। ঠিক আছে, একটা কাজ বর্তমানে চলছে, যেমন আমি খাচ্ছি, আমি যাচ্ছি, তুমি লিখছো, তুমি পড়ছো, তুমি ঘুমাচ্ছ, মানে চলতেছে বর্তমানে, এরকম যদি বোঝায়, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স। এখন চেনার আলামত কি? যদি বাংলা ক্রিয়া শেষে, বাংলা ক্রিয়া বা ভার্বের শেষে যদি কি থাকে? ছে, ছ, ছে, ছি, ছেন, ছেন ইত্যাদি থাকে, ছে, ছ, ছি, ছেন, ছেন ইত্যাদি থাকে, তবে বুঝতে হবে তা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখুন আমরা দেখি, যেমন আমি মসজিদে যাচ্ছি, তুমি মসজিদে যাচ্ছ, আমি চকলেট খাচ্ছি, সে ঘুমাচ্ছে। একটু লক্ষ্য করলে দেখবেন, এখানে বর্তমানে প্রত্যেকটা কাজ কি হচ্ছে? চলছে, চলমান আছে। দেখুন, যাচ্ছি, এই যে ছি আছে না, তার মানে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। যাচ্ছ, ছ আছে, খাচ্ছি, ঘুমাচ্ছে, ছে, এই যে, অর্থাৎ আমি বলেছি ছে, ছ, ছে, ছি, ছেন ইত্যাদি থাকবে। এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাক্য দেখে বুঝতে পারবে। তো একটু লক্ষ্য করলে দেখবেন এখানে প্রত্যেকটা কাজ বর্তমানে, এখানে বর্তমানে কাজটি চলছে, চলমান আছে। ঠিক আছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার আছে। কি স্ট্রাকচার? গঠন প্রণালী স্ট্রাকচার হচ্ছে কি, প্রথমে হবে সাবজেক্ট, প্রথমে কি হবে? সাবজেক্ট, তারপরে হবে এম ইজ আর, প্রথমে সাবজেক্ট তারপর এম ইজ আর, অথবা অর্থাৎ এম অথবা ইজ অথবা আর হবে, তিনটা থেকে যে কোনো একটা অবশ্যই বসাতে হবে সাবজেক্টের পরে। কোথায় এম, কোথায় ইজ, কোথায় আর, এটা আমি একটু করে বলছি। তারপর হবে কি ভার্ব ওয়ান বা ভি ওয়ান, সরাসরি ভার্ব ওয়ান বসিয়ে দিবেন, ভি ওয়ান দিবেন। তারপরে ভি ওয়ানের সাথে, ভার্ব ওয়ান বা ভি ওয়ানের সাথে আই এন জি যুক্ত করতে হবে সব সময়। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য, আই এন জি যুক্ত করতে হবে। তো আই এন জি যুক্ত করার পরে তারপর কি করে? সবশেষে অবজেক্ট দিতে হবে, সবশেষে অবজেক্ট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আরেকটু ব্যতিক্রম। কি? এটাকে একটু আয়ত্ত করতে হবে। প্রথমে সাবজেক্ট বসাবেন, তারপর এম ইজ আর, এম অথবা ইজ অথবা আর বসাবেন, তারপর হচ্ছে ভি ওয়ান দিবেন, কিন্তু ভি ওয়ানের সাথে একটা আইএনজি অতিরিক্ত বসাবে, আইএনজি বসাতে হবে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে।
প্র্যাকটিক্যালি দেখি, আমি মসজিদে যাচ্ছি, আমি মসজিদে যাচ্ছি, এটা এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে চলমান আছে, আমি যাচ্ছি, এই মুহূর্তে যাচ্ছি, যেতেছি। তো দেখুন, প্রথমে হবে সাবজেক্ট, তো আমি সাবজেক্ট আই বসিয়ে দিলাম। তারপর এম ইজ আর বসাতে হবে, এম ইজ আর। কোন জায়গায় এম হবে, কোথাও ইজ হবে, কোথাও আর হবে। এখন কোথায় ইজ এম, এটা এটা একটু দেখে নিই। আমরা কিন্তু অনেক আগে পড়েছিলাম, একদম প্রথম ক্লাসে বলেছিলাম, মনে আছে কিনা আমি জানি না, আয়ের সাথে কি হয়, এম হয়। মনে আছে সবার? মনে, আয়ের সাথে এম হয় সব সময়। আমি বলেছিলাম আয়ের সাথে এম। ইউ উই দে এর সাথে আর হয়, ইউ উই দে এর সাথে কি হয়, আর হয়। আর হি সি রহিম করিমের সাথে ইজ হয়। ঠিক আছে? অর্থাৎ হি সি রহিম করিমের সাথে ইজ মানে কি, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ হবে। আর ইউ উই দে এর সাথে সবসময় আর, আয়ের সাথে এম হবে। তাহলে আমি মসজিদে যাচ্ছি, আমি কি হবে, আই সাবজেক্ট আই, তাহলে অবশ্যই আয়ের সাথে কি হবে, এম হবে। ইজও হবে না, আর হবে না, তাহলে আই এম, আই এম আমি। তারপর ভি ওয়ান, ভার্ব ওয়ান হবে, ভার্ব ওয়ান ভি ওয়ান, যাওয়ার ভার্ব ওয়ান কি, ভি ওয়ান কি, গো, গো তো কি যাওয়া। তারপরে সাথে আই এন জি যুক্ত করতে হবে, তাহলে গো এর সাথে আইএনজি যুক্ত করলে কি হয়ে যাবে, গোয়িং। তাহলে কি হবে, আই এম গোয়িং, অর্থ কি, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি যাচ্ছি। তারপরে দিতে হবে অবজেক্ট, সবার শেষে অবজেক্ট। কোথায় যাচ্ছি, মসজিদে যাচ্ছি, তাহলে হবে টু দা মস্ক, টু দা মস্ক, মসজিদে। তাহলে আই এম গোয়িং টু দা মস্ক, আমি মসজিদে যাচ্ছি, আই এম গোয়িং টু দা মস্ক, আমি মসজিদে যাচ্ছি। আমি চকলেট খাচ্ছি, আই এম, চকলেট খাওয়া ইংলিশ কি, ইট, ইট অর্থ কি, খাওয়া, ইটের সাথে আইএনজি যোগ করুন, ইটিং, কি হবে, ইটিং, আই এম ইটিং, আমি খাচ্ছি, আই এম ইটিং, অর্থ কি হবে, আমি খাচ্ছি। কি খাচ্ছি, অবজেক্ট, চকলেট, 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 আমি চকলেট খাচ্ছি, আই এম ইটিং চকলেট, আমি চকলেট খাচ্ছি। আমি চিপস খাচ্ছি, আই এম ইটিং চিপস, আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। এবার বসে দেবেন, আমি চিকেন ফ্রাই খাচ্ছি, আই এম ইটিং চিকেন ফ্রাই। এইভাবে মানে অবজেক্ট বসাবে তাহলে হবে। তারপর তুমি চিপস খাচ্ছ, তুমি খাচ্ছ, তাহলে কি হবে, ইউ, ইউ হবে, সাবজেক্টটা কি হবে, ইউ। আর ইউ এর সাথে সবসময় কি বসে, আর বসে, এই জন্য আর দিতে হবে, ইউ আর ভি ওয়ান, খাওয়ার, খাওয়ার ভার্ব কি, ভি ওয়ান কি, ভার্ব ওয়ান হচ্ছে ইট, সাথে আইএনজি, ইটিং, ইউ আর ইটিং, তুমি খাচ্ছ, কি খাচ্ছ, চিপস খাচ্ছ, ইউ আর ইটিং চিপস, তুমি চিপস খাচ্ছ। এবার নেগেটিভ যদি বানাতে চাই তাহলে হবে, তাহলে শুধুমাত্র কি করতে হবে, আর এর পরে বা ইজ, এম ইজ আর এর পরে একটা নট বসিয়ে দিবেন, নট, তাহলে এটা নেগেটিভ হয়ে যায়। যেমন তুমি চিপস খাচ্ছ না, ইউ আর নট ইটিং, ইউ আর নট ইটিং চকলেট, সরি চিপস না, চকলেট, এখানে চিপস হয়ে গেছে ভুলে। তুমি চকলেট খাচ্ছ না, ইউ আর নট ইটিং চকলেট। ঠিক আছে? যেমন আমি চকলেট খাচ্ছি, আই এম ইটিং চকলেট, আমি চকলেট খাচ্ছি না, আই এম নট ইটিং চকলেট। অর্থাৎ এম ইজ আর এর পরে শুধু একটা নট বসিয়ে দিবেন, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, নাবোধক বাক্য হয়ে যাবে। এবার যদি প্রশ্ন করতে চাই, তুমি কি চকলেট খাচ্ছ, এখানে টাইপিং এর সময় ভুলে গেছে, তুমি কি চকলেট খাচ্ছ, তাহলে কি হবে, আর ইউ ইটিং চকলেট, মানে আরটা, এই যে প্রশ্ন করার সময় এম ইজ আর এগুলো আগে চলে আসবে, শুরুতে চলে আসবে, তাহলে প্রশ্ন হয়ে যাবে। যেমন ইউ আর ইটিং চকলেট, তুমি চকলেট খাচ্ছ। এবার যদি প্রশ্ন করতে চাই, তুমি কি চকলেট খাচ্ছ, তাহলে হবে আর ইউ ইটিং চকলেট, আর ইউ ইটিং চকলেট, আরটাকে আগে নিয়ে আসবে। ঠিক আছে? যেমন আমি চকলেট খাচ্ছি, আই এম ইটিং চকলেট। এবার যদি বলি আমি কি চকলেট খাচ্ছি, তাহলে এমটাকে আগে নিয়ে আসতে হবে, এম আই ইটিং চকলেট, এম আই ইটিং চকলেট, আমি কি চকলেট খাচ্ছি, ইয়েস আই এম ইটিং চকলেট, হ্যাঁ আমি চকলেট খাচ্ছি। সে ফুটবল খেলছে, হি ইজ, দেখুন সে খেলছে, তো হি এর সাথে সবসময় কি হয়, হি এর সাথে সবসময় ইজ হয়। আমরা জানি হি সি রহিম করিমের সাথে ইজ, তাহলে হি ইজ, হি ইজ প্লেইং, প্লে এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, প্লেইং, হি ইজ প্লেইং, সে খেলছে, অবজেক্ট বসিয়ে দিন ফুটবল, সে ফুটবল খেলছে, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। আশা করছি বুঝতে পেরেছেন। এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বোঝাতে। তারপর 3 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, বর্তমানে কোনো কাজ করা হয়েছে বা করেছে বোঝাতে। ঠিক আছে? মানে কোনো একটা কাজ করা হয়ে গেছে, কোনো একটা কাজ করেছে বা হয়েছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। ঠিক আছে? তো চেনার আলামত কি, বাংলা বাক্য আমরা কিভাবে চিনবো যে কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? চেনার আলামত হচ্ছে, যদি
বাংলা ক্রিয়া শেষে এচি, এছে, এছো, এছেন, এচি, এছে, এছো, এছেন, এরকম যদি থাকে, তাহলে ইত্যাদি যদি থাকে, তাহলে মনে করবেন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন অর্থাৎ বর্তমানে কোনো কাজ করা হয়েছে বা করেছে বা করেছেন বোঝাতে। যেমন আমি মসজিদে গিয়েছি, গিয়েছি, দেখুন কি আছে শেষে, এচি আছে, এচি। তুমি মসজিদে গিয়েছো, কি আছে, এছো, এছো আছে। আমি চকলেট খেয়েছি, এছি। তিনি ঘুমিয়েছেন, এছেন, এই যে, ঠিক আছে, এরকম আছে। তার তার মানে বুঝতে হবে কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চেনা আলাদা। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার আছে, কি স্ট্রাকচার? প্রথমে সাবজেক্ট, সবগুলো টেন্সের মনে রাখবেন, সবগুলো টেন্সের শুরুতে প্রথমে সাবজেক্ট থাকবে, প্রথমে সাবজেক্ট অবশ্যই দিতে হবে, তারপরে মধ্যে কিছু একটা হবে, সবশেষে অবজেক্ট থাকবে। অর্থাৎ দুইটা জিনিস তো জানা হয়ে গেল, প্রথমে সাবজেক্ট এবং সবার শেষে অবজেক্ট, মধ্যে একটু ব্যতিক্রম কিছু ভিন্ন ভিন্ন। এটা এক এক টেন্সের এক একটা ইয়া। তো দেখুন প্রথমে সাবজেক্ট, তারপরে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, হ্যাভ বা হ্যাজ বসাতে হবে, হ্যাভ বা হ্যাজ বসাতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য। হ্যাভ বা হ্যাজ বলবে, সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ, তারপর হচ্ছে প্লাস ভার্ব থ্রি হবে, ভার্ব থ্রি বা ভি থ্রি হবে। এখন ভি থ্রি কোনটা আমি একটু আগে কিন্তু দেখিয়েছি, আপনাদের মনে আছে, প্রথমে ভি 1, তারপর ভি 2, তারপর ভি 3, ঠিক আছে। তো সবার শেষে যেটা ভি 3 বা পাস্ট পার্টিসিপল, ওইটা ওই ফর্মটা বসাতে হবে ভার্বে, তারপরে অবজেক্ট। মনে রাখতে হবে এই স্ট্রাকচারটা, কিন্তু এই স্ট্রাকচারটা সবাইকে মুখস্থ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারটা সবাইকে মুখস্থ করতে হবে, প্র্যাকটিক্যালি বুঝে বুঝে মুখস্থ করতে হবে। বুঝে বুঝে কিভাবে হয়েছে এগুলো আমি দেখাচ্ছি। দেখুন প্রথমে সাবজেক্ট, যেমন আমি মসজিদে গিয়েছি, গেছি আছে, দেখ আমি মসজিদে গিয়েছি, অর্থাৎ আমি একটা কাজ করে ফেলেছি, একটা কাজ করা হয়ে গেছে, করে সংগঠিত হয়ে গেছে। আমি মসজিদে গিয়েছি, প্রথমে সাবজেক্ট আই বসালাম, তারপর হ্যাভ বা হ্যাজ হবে। এখন কোথায় হ্যাভ কোথায় হ্যাজ, দেখুন আমি লিখে দিয়েছি, কোথায় লেখা হয়নি, ও আচ্ছা আচ্ছা, লেখা হয়নি না, কি রে, লিখেছিলাম তো, যাই হোক, আমি মুখে বলে দিচ্ছি, পরে আবার লিখে দিব, সমস্যা নেই। আই, ইউ, ইউ, উই, উই, ইউ, আই, ইউ, উই, দে, এই চারটা, আই, ইউ, উই, উই, দে, এই চারটার সাথে, চারটার পরে সবসময় হ্যাভ বসে। আর হ্যাজ বসে কোনটা, হ্যাজ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে, যেমন হি, সি, রহিম, করিম ইত্যাদির পরে হ্যাজ বসে, ঠিক আছে। তো আই হ্যাভ, আই এখানে হ্যাভ হবে, আই হ্যাভ। ভার্ব 3, ভি 3 কি হবে, আমি গিয়েছি, যাওয়া, যাওয়ার ইংলিশ কি, গো। গো এর ভি 3, গো এর ভি 1 হচ্ছে গো, ভি 2 হচ্ছে ওয়েন্ট, ভি 3 হচ্ছে গন, এই যে গন, ভি 3 গন, তাহলে ভি 3 বসিয়ে দিলাম। আই হ্যাভ গন, আমি গিয়েছি, অর্থ কি হবে, আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমি গিয়েছি। এবার অবজেক্ট, কোথায় গিয়েছি, মসজিদে, টু দা মস্ক, আই হ্যাভ গন টু দা মস্ক, আমি মসজিদে গিয়েছি। আমি চকলেট খেয়েছি, আমি চকলেট খেয়েছি মানে কাজটা করে ফেলেছি। তো এবার খাওয়া ইংলিশ কি, খাওয়া ইংলিশ ইট। তো খাওয়া, ইট, ইটের ভি 3 কি, ভি 3 ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, ইট, এট, ইটেন, ইট, এট, ইটেন। তাহলে আমি খেয়েছি, এবার আই, সাবজেক্ট হচ্ছে আই, আয়ের পরে কি দিতে হবে, হ্যাভ দিতে হবে, কারণ ভার্ব সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, এখন আয়ের সাথে তো হ্যাজ বসাতে, হ্যাভ বসাতে হবে। আই হ্যাভ, ইটেন, ভি 3 হবে কি, ইটেন, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, অবজেক্ট বসিয়ে দিন, কি খেয়েছি, চকলেট খেয়েছি, আই হ্যাভ ইটেন চকলেট, আমি চকলেট খেয়েছি। তুমি চিপস খেয়েছো, তুমি চিপস খেয়েছো। এবার তুমি সাবজেক্ট ইউ, এরপরে হ্যাভ বসাতে হবে, ইউ হ্যাভ, ভার্ব 3 ইটেন, ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো, কি খেয়েছো, চিপস, চিপস খেয়েছো। এবার এখানেও আমরা যদি নেগেটিভ বানাতে চাই, তাহলে কি করতে হবে, হ্যাভ বা হ্যাজ এর পর একটা নট বসিয়ে দেবেন, তাহলে নেগেটিভ হয়ে যাবে। যেমন তুমি চকলেট খাওনি, কি হবে, ইউ হ্যাভ নট ইটেন, এই যে ইউ হ্যাভ ইটেন, হ্যাভ এর পরে নট বসিয়ে দেবেন, ইউ হ্যাভ নট ইটেন, তুমি চকলেট, তুমি খাওনি, কি খাওনি, চকলেট, ইউ হ্যাভ নট ইটেন চকলেট। এটাকে হ্যাভ নট কি সংক্ষেপে হ্যাভন্ট বলা হয়, হ্যাভন্ট, ইউ হ্যাভন্ট ইটেন চকলেট, তুমি চকলেট খাও। এবার যদি প্রশ্ন করতে চাই, তুমি কি চকলেট খেয়েছো, তুমি কি চকলেট খেয়েছো, তখন কি করতে হবে, হ্যাভটাকে, হ্যাভ বা হ্যাজ কে আগে আনতে হবে, তাহলে প্রশ্ন করা হয়, হ্যাভ বা হ্যাজ কে আগে আনতে হবে। যেমন হ্যাভ ইউ ইটেন চকলেট, হ্যাভ ইউ ইটেন চকলেট, তুমি কি চকলেট খেয়েছো।
আচ্ছা, তুমি কি চিপস খেয়েছো? হ্যাভ ইউ ইটেন চিপস? তুমি কি তুমি কি ফুটবল খেলেছো? হ্যাভ ইউ প্লেড ফুটবল? প্লেড হবে, প্লে এর ভার্বটি হচ্ছে প্লেড। তুমি ফুটবল খেলেছো, ইউ হ্যাভ প্লেড ফুটবল, এরকম ভাবে হবে। ঠিক আছে, আমি কয়েকটা বাক্য দিলাম, এই বাক্যগুলো অনুযায়ী কি করতে হবে, স্ট্রাকচার অনুযায়ী বাক্য আপনারা বানাবেন ভার্ব ভার্ব দিয়ে। তো আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি চকলেট খেয়েছেন, তখন কি বলবে? হ্যাভ ইউ ইটেন চকলেট? হ্যাভ ইউ ইটেন চকলেট? তখন আপনি বলবেন আমি চকলেট খেয়েছি, ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ ইটেন Yes, চকলেট, I হ্যাঁ have আমি চকলেট eaten খেয়েছি। অর্থাৎ chocolate. কাজটি আপনি কিছুক্ষণ আগে করেছেন। ঠিক আছে, আপনি কাজটা করেছেন কিছুক্ষণ আগে। আর এই ধরনের বাক্যই হলো কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ কোন একটা কাজ করা হয়ে গেছে, করেছে। এভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। 4 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় যখন কোনো কাজ মানে শুরু হয়ে, আগে শুরু, অতীতে শুরু হয়ে এখনো চলমান আছে, এখনো চলছে, মানে একটা কাজ শুরু হয়ে গেছে, শুরু হয়ে এখনো চলতেছে, চলমান আছে। ঠিক আছে, ধরেন 1 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত, 5 ঘন্টা যাবত, একদিন, 5 দিন যাবত, বা এরকম একটা কাজ শুরু হয়ে চলছে, এটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। চলো, এটি কোনো কাজের ধারাবাহিকতা বা সময়কাল নির্দেশ করে। ঠিক আছে, এটা স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস, প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। ঠিক আছে, হ্যাজ বিন বা হ্যাভ বিন। ঠিক আছে, মানে হ্যাভ হ্যাজ এর পর একটা বিন, অতিরিক্ত একটা শব্দ বিন বসাতে হবে, বিন, বিন বসাতে হবে, হ্যাজ বিন বা হ্যাভ বিন বসাতে হবে। তারপরে কি, তারপর হচ্ছে আপনার ডাইরেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরই একটা প্রকার, কিন্তু পার্থক্যটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আপনার একটা কাজ চলমান আছে, কখন শুরু হয়েছে এটা নির্দিষ্ট না, মানে চলতেছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কি, আপনার একটা কাজ নির্দিষ্ট সময়ে, একটা সময়ে শুরু হয়ে এখনো চলতেছে, চলমান। তো এই জন্য প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে কিছুটা মিল আছে, যেমন ভার্ব ওয়ান বা ভি 1, তারপর ভি 1 এর সাথে আইএনজি যোগ করতে হবে, তারপর অবজেক্ট, এটুকু মিল আছে। শুধুমাত্র পার্থক্যটা কি, হ্যাভ বা হ্যাজ দিতে হবে এবং সাথে বিন বসাতে হবে। ঠিক আছে, যেমন দেখুন, আমি 7 বছর যাবত আরবি ভাষা শিখছি, আমি 7 বছর যাবত আরবি ভাষা শিখছি। তা দেখুন, আমি আরবি ভাষা শিখতেছি, এখনো চলমান আছে, এখনো শিখতে, কিন্তু আমার কাজটা শুরু হয়েছে কবে, 7 বছর আগে। 7 বছর আগে আমি শিখা শুরু করেছি। আমি 6 মাস যাবত ইংরেজি শিখছি, তুমি 6 মাস যাবত ইংরেজি শিখছো। দেখুন, কাজটা 6 মাস আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলতেছে, চলমান আছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা স্ট্রাকচার অনুযায়ী কি করি, করি দেখুন। প্রথমে সাবজেক্ট, আমি 7 বছর যাবত শিখছি, প্রথমে সাবজেক্ট আই, সাবজেক্টের জন্য আই। তারপর সাথে কি, হ্যাভ বিন বা হ্যাজ বিন। তো আয়ের সাথে সবসময় কি হবে, আই, ইউ, উই, দে, এগুলোর পরে হ্যাভ বিন বসাতে হবে। ঠিক আছে, হ্যাভ, হ্যাভ হবে। আর হি, সি, রহিম, করিম, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্টটা, তাহলে হ্যাজ বসাতে হবে, আর সাথে বিন বসাতে, হ্যাজ বিন। তো এবার আই হ্যাভ বিন, স্ট্রাকচার অনুযায়ী আই হ্যাভ বিন। এবার ভার্ব 1 বা ভি 1 বসাবেন। ভি 1, এই যে ভি 1 দিলাম, লার্ন, শেখা, ইংলিশ কি লার্ন, সাথে কি যুক্ত করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তবে আইএনজি যুক্ত করে দেই, আইএনজি, তাহলে হবে লার্নিং। আই হ্যাভ বিন লার্নিং, আমি শিখছি, কি শিখছি, আরবি ভাষা, অ্যারাবিক। আই হ্যাভ বিন লার্নিং অ্যারাবিক, কত বছর যাবত, 7 বছর যাবত যাবত। ফর 7 ইয়ার্স, ফর 7 ইয়ার্স, ফর বসাতে হবে, মানে সময় বোঝানোর জন্য এখানে ফর দিবেন, ফর 7 ইয়ার্স, 7 বছর যাবত আমি কি করছি, আরবি ভাষা শিখছি। তুমি 6 মাস যাবত ইংরেজি শিখছো, ইউ, তুমি সাবজেক্ট, এবার হ্যাভ বিন বসাবেন, ইউ হ্যাভ বিন লার্নিং, লার্ন, ভার্ব 1, তারপর আইএনজি, লার্নিং, ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ, ইংলিশ ফর 6 মান্থস। 6 মান্থস কি, 6 মাস, ফর 6 মান্থস, 6 মাস যাবত, তুমি 6 মাস যাবত ইংরেজি শিখছো, ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 6 মান্থস। ঠিক আছে, তুমি, ভাই আমি, বিনের অর্থ কি? হ্যাঁ, বিনের অর্থ কি? ইউ ইউ হ্যাভ বিনের বিন। এখানে কোনো অর্থ নাই, এখানে কোনো অর্থ নাই, বিনের কোনো অর্থ নাই, এটা হচ্ছে মানে স্ট্রাকচার, একটা আলামত, বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা বৈশিষ্ট্য, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য, হ্যাজ বা হ্যাভ এর সাথে বিন বসাতে হয়। যদি বিন না দেন তাহলে তো হয়ে যাবে প্রেজেন্ট আর পারফেক্ট, হয়ে যাবে, ওইটা হয়ে যাবে। আবার ওইটা হয়ে গেলে ওইটা আবার কিছু হয়ে আছে, ভি 3 বসাতে হবে। মানে এটা হচ্ছে স্ট্রাকচার, আপনার স্ট্রাকচার মনে রাখতে হবে, কিন্তু স্ট্রাকচারটা বুঝে বুঝে সবাই আয়ত্ত করে আর ফেলতে হবে। ফোর, হ্যাঁ, বুঝে আর স্ট্রাকচারটা মনে ফোর রাখলেই সহজে বসেছেন বাক্য কেন? বানাতে হবে। হ্যাঁ, ফর হচ্ছে আপনার ফোর সময়, ফোর সময় ফোর বোঝানো।
ফর এই যে মানে সময় বোঝানোর জন্য, সময় বোঝা মানে ফর যাবত বোঝানোর জন্য ফর ব্যবহৃত হয়। ফর 7 ইয়ার্স, 7 বছর যাবত। না, ফর আমরা তো অনেক সিক্স সময় মান্থস ফোর বুঝি জন্য। না, না, ফোর আমরা তো তো অনেক সময় জন্য, বুঝি ফোর শাব্দিক অর্থ অর্থের তো জন্য জন্য, বুঝি। ঠিক আছে, শাব্দিক অর্থ তো জন্য, এটা ঠিক আছে, কিন্তু আপনার এখানে সময় বোঝানোর জন্য ফর ব্যবহৃত হয়। এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলামত, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য, ফর দিয়ে বোঝাতে হয়। ফরও হয়, আবার কখনো কখনো সিন্সও ব্যবহৃত হয়, সিন্স। আচ্ছা, এখানে সিন্সও দিয়েছি, সিন্স ও, মর্নিং। আচ্ছা, সকাল থেকে, বিকাল থেকে, বা শনিবার থেকে, রবিবার থেকে, মানে কোনো নির্দিষ্ট একটা বার বা কোনো একটা নির্দিষ্ট সময় থেকে যদি শুরু হয় তখন সিন্স ব্যবহৃত হয়, সিন্স মর্নিং, দেখেন সকাল থেকে। কিন্তু যদি নির্দিষ্ট সময় বোঝায়, যে 7 বছর, বা একটা সংখ্যা বোঝায়, 6 মাস, 2 মাস, 2 ঘন্টা, 5 ঘন্টা, 5 দিন, 10 দিন, এরকম নির্দিষ্ট সংখ্যা বোঝায় সময়, তখন ফর ব্যবহৃত হয়। যেমন যেমন আমি 2 ঘন্টা যাবত চকলেট খাচ্ছি, আমি 2 ঘন্টা যাবত চকলেট খাচ্ছি, দেখুন আই হ্যাভ বিন, আয়ের সাথে কি বসাতে হবে, হ্যাভ বিন। আই হ্যাভ বিন ইটিং, ইট সাথে আইএনজি, ভি ওয়ান ইট সাথে আইএনজি, ইটিং, তাহলে কি হবে, আই হ্যাভ বিন ইটিং, আমি খাচ্ছি চকলেট, আমি চকলেট খাচ্ছি কতক্ষণ, 2 ঘন্টা যাবত, ফর 2 আওয়ার্স, এই যে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত আমি চকলেট খাচ্ছি। যদি আমি সময় না বলতাম যে আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি, এই কথাটা যদি না বলতাম, যদি বলতাম আমি খাচ্ছি, আমি চকলেট খাচ্ছি, তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো, আই এম ইটিং চকলেট, ওইটা হয়ে যেত। কিন্তু যেহেতু সময় বুঝিয়েছে, সময় বলেছে তো 2 ঘন্টা যাবত, এই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি, ফর 2 আওয়ার্স। আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন, প্রয়োজনে ক্লাসটা আবার দেখবেন, পিডিএফটা পড়বেন, আশা করছি বুঝে আসবে। এর চেয়ে সহজ ভাবে কোনো বাংলা, মানে কোনো ইংলিশ বইয়ের মধ্যে পাবেন না এইভাবে, আমি যেভাবে লিখেছি এভাবে পাবেন না। তারপর দেখুন, পরে হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স কি, মানে অতীতকাল, অতীতকালের জন্য পাস্ট টেন্স ব্যবহৃত হয়। তো পাস্ট এবং ফিউচার টেন্সের আমরা 3টা করে প্রকার শিখবো, 4টা প্রকার লাগবে না, 3টা প্রকার যদি শিখতে পারেন তাহলে যথেষ্ট। 3টা প্রকার কি, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এই 3টা। আবার ফিউচার, ভবিষ্যৎ, ওইটার জন্য ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, এই 3টা। তো দেখুন, ফার্স্ট ইনডেফিনিট টেন্স, চেনার আলামত কি, যদি বাংলা ক্রিয়া শেষে ল, লে, লাম, তে, তো, তাম, ল, লে, লাম, তে, তো, তাম, মানে ক্রিয়ার শেষে, ভার্বের শেষে যদি এরকম থাকে বাংলা, তাহলে বুঝবেন এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ অতীতকালে কোনো কাজ করা হয়েছিল বা হতো, বা করেছিল বা করতো বোঝাতে, অতীতকালে কোনো একটা কাজ করা হয়েছিল, ঠিক আছে, করেছিল, গিয়েছিল, করেছিল, দেখেছিল, এরকম, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন আমি মসজিদে গেলাম বা গিয়েছিলাম, তুমি মসজিদে গিয়েছিলে, আমি চকলেট খেতাম, সে ফুটবল খেলতো। তো দেখুন এগুলো, এগুলো সবগুলো শুরুতে দেখুন শেষে কি আছে, গেলাম, কি আছে, লাম আছে, এই যে লাম, গিয়েছিলাম, এই যে ছিলাম বা লাম আছে। তুমি হুম, মসজিদে গিয়েছিলে, ছিলে, এই যে ছিলে আছে, লে আছে, এই যে লে, লে। আমি চকলেট খেতাম, কি আছে, তাম আছে, তাম, এই যে আমি বলছি তে, তে, তো, তাম। সে ফুটবল খেলতো, খেলতো, বাংলা ক্রিয়া শেষে কি আছে, তো আছে, এই তো। তো এগুলো যদি থাকে তাহলে বুঝবেন এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন আমি মসজিদে গেলাম বা গিয়েছিলাম, আমি মসজিদে গেলাম। এখন পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা আগে দেখি। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভি টু। ভি টু মানে কি, ভার্ব 2, ভার্বের পাস্ট ফর্ম হবে ভি টু, তারপর অবজেক্ট। তো যাওয়া ইংলিশ কি, গো, গো এর ভি টু, গো, ভি 1 হচ্ছে গো, ভি টু হচ্ছে কি, ওয়েন্ট, গো ওয়েন্ট গন। আর ভি থ্রি হচ্ছে কি, গন, ভিটি হচ্ছে গন। তাহলে সাবজেক্ট আই বসালাম, আমি মসজিদে গেলাম বা গিয়েছিলাম, তাহলে ভি টু কি, ওয়েন্ট, গো এর ভি টু হচ্ছে ওয়েন্ট। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম কোথায়, অবজেক্ট মসজিদে, টু দ্য মস্ক, মসজিদে, আই ওয়েন্ট টু দ্য মস্ক, আমি মসজিদে গেলাম বা গিয়েছিলাম, ঠিক আছে, পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট। আমি চকলেট খেলাম বা খেয়েছিলাম, আমি চকলেট খেলাম, তাহলে সাবজেক্ট আই, ভিটি, খাওয়ার ইংলিশ কি, ইট, ইট হচ্ছে কি, খাওয়া, ইট হচ্ছে কি, ভি 1, ভার্ব 1। ভি 2 বা ভার্ব 2 কি, এট, ইট, এট, ইটেন, তো এট, ভি 2 বসিয়ে দিলাম। আই এট, আমি খেলাম বা খেয়েছিলাম কি, চকলেট। তুমি চিপস খেলে বা খেয়েছিলে, ইউ এট চিপস, ইউ এট চিপস, ঠিক আছে। আবার যদি নেগেটিভ বাক্য বানাতে চান, দেখেন খেয়াল করুন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি নেগেটিভ বলতে চান, যেমন আই গো টু দ্য মস্ক, আমি মসজিদে যাই, আমি মসজিদে যাই না, আই ডোন্ট বা আই ডো নট
গো টু দ্য মস্ক এরকম হয়, ডো নট হয়। কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে ডো এর পাস্ট ফর্ম কি, বা ডিড, ডিড হয়। ইউ ডিড নট হয়। ইউ ডিড নট ইট চকলেট, তুমি চকলেট খেলে না বা খেয়েছিলে না। যদি বলি তুমি চকলেট খেয়েছিলে তাহলে হতো ইউ এট চকলেট। কিন্তু আমরা যখন নেগেটিভ করব তখন ডিড নট দিব। ডিড নট, ডিড এটা কিন্তু ডো এর পাস্ট ফর্ম, মানে ডো এর ভি টু হচ্ছে ডিড। যেহেতু আমরা ডিড বসিয়ে দিয়েছি, এই জন্য মেন ভার্ব যেটা, এই ভার্বটাকে আবার নতুন করে ভার্ব টু বসাতে হবে না, বরং ভার্ব ওয়ান বসাবেন ডিড বসানোর কারণে। কারণ দুইবার ভার্ব টু বা পাস্ট ফর্ম ব্যবহার করতে হয় না নেগেটিভের ক্ষেত্রে। তো ইউ ডিড নট ইট চকলেট, তুমি চকলেট খেলে না বা খেয়েছিলে না। এবার প্রশ্ন করি, তুমি কি চকলেট খেয়েছিলে? ডিড ইউ ইট চকলেট? ডিড ইউ, এখন কি করতে হবে, প্রশ্ন করার সময় ডিডটাকে আগে আনতে হবে। যেমন তুমি কি চকলেট খাও, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি, যদি বলি তাহলে হবে ডু ইউ ইট চকলেট। ডিড এর জায়গায় ডু হবে, ডু ইউ ইট চকলেট, তুমি কি চকলেট খাও। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স বলি যে তুমি কি চকলেট খেয়েছিলে, তখন ডিড হবে, ডু এর জায়গায় ডিড ইউ ইট চকলেট, তখন উত্তরে বলবেন ইয়েস আই এট চকলেট। আই এট এর এই বাক্যটা দিবেন, এরকম এট দিবেন, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি টু অবজেক্ট দিবেন। তারপর সে কি ফুটবল খেলেছিল, ডিড হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলেছিল, এরকম ভাবে। তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি মনে থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সও বুঝবেন। কন্টিনিউয়াস মানে কি, চলমান, অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ চলছিল, হচ্ছিল বোঝাতে, বা করছিল। একটা হচ্ছে বর্তমানে করছি, একটা হচ্ছে অতীতে আমি করছিলাম, যাচ্ছিলাম, খাচ্ছিলাম, এরকম। তো চেনার আলামত কি, বাংলা ক্রিয়া শেষে, বাংলা ক্রিয়া শেষে ছিলাম, ছিলে, ছিল, তে ছিলে, তে ছিলাম, তে ছিল, এরকম থাকে। এরকম যদি দেখেন বাংলা ক্রিয়া শেষে, তাহলে মনে মনে করবেন এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি মসজিদে যাচ্ছিলাম, আমি মসজিদে যাচ্ছিলাম বা যাইতেছিলাম, দেখুন কি আছে, লাম আছে, ছিলাম, ছিলাম আছে, বা তেছিলাম আছে, তেছিলাম, যাইতেছিলাম, তেছিলাম, তেছিলে। তুমি মসজিদে যাচ্ছিলে, যাইতেছিলে, আমি চকলেট খাচ্ছিলাম, খাইতেছিলাম, সে ফুটবল খেলছিল, খেলতেছিল, দেখুন ছিল, তেছিল, এগুলো আছে। ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে বুঝবেন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল, হচ্ছিল। স্ট্রাকচারটা কি, স্ট্রাকচার দেখে দিই। সাবজেক্ট একদম প্রেজেন্টের মতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের মতো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি ছিল, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি ওয়ান বা ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এরকম কিন্তু ছিল। তো এটা পাস্টের ক্ষেত্রেও সেম। পার্থক্যটা কি, পাস্টের জন্য ওয়াজ বা ওয়ার ব্যবহৃত হয়, এম ইজ আর না, বরং ওয়াজ ওয়ার ব্যবহৃত হয়। বাকি সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো একদম। ঠিক আছে, প্রেজেন্ট মানে আপনার প্রেজেন্ট টেন্সের চারটা প্রকার যদি ভালো করে শিখেন স্ট্রাকচার সহ, তাহলে পাস্টও সহজে শিখতে পারবেন, আবার ফিউচারও পারবেন, কারণ সবগুলোর সাথে একটার সাথে একটা মিল আছে। তো দেখেন সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, পরে ওয়াজ ওয়্যার, পরে পরে হচ্ছে ভার্ব ওয়ান, হচ্ছে আইএনজি, পরে অবজেক্ট। তো আমি মসজিদে যাচ্ছিলাম অতীতে, তো কি হবে, প্রথমে সাবজেক্ট আই, তারপর ওয়াজ ওয়্যার, আই ওয়াজ, আয়ের সাথে ওয়াজ এই জায়গায় দিয়েছি, দেখেন আই এবং হি এর সাথে ওয়াজ হয়, আই এবং হি এর সাথে সবসময় ওয়াজ বসে, মানে প্রেজেন্ট, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আই এবং হি এর পরে ওয়াজ হয়, আর ইউ উই দের পরে ওয়্যার হয়, ওয়্যার হয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কোথায় ওয়াজ কোথায় ওয়্যার বুঝতে পেরেছেন। আয়ের সাথে ওয়াজ হবে, আই ওয়াজ, এখন ভার্ব ওয়ান গো, যাচ্ছিলাম, যাওয়া ইংলিশ কি গো, তারপর আইএনজি গোয়িং, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম কোথায়, অবজেক্ট মসজিদে, টু দ্য মস্ক, মসজিদে, আই ওয়াজ গোয়িং টু দ্য মস্ক, আমি মসজিদে যাচ্ছিলাম। এবার তুমি চিপস খাচ্ছিলে, তুমি চিপস খাচ্ছিলে বা খাইতেছিলে, তো তুমি ইউ এর সাথে ওয়ার বসে, ইউ ওয়ার ইটিং, ইট সাথে আইএনজি, ইউ ওয়ার ইটিং, ইউ ওয়ার ইটিং, তুমি খাচ্ছিলে, কি খাচ্ছিলে, চিপস খাচ্ছিলে, ইউ আর ইটিং চিপস। ঠিক আছে, সেম এভাবে প্রশ্ন করতে চাইলে কি, এবার যদি নেগেটিভ বলতে চান তাহলে ওয়ারের সাথে ওয়াজ ওয়ারের সাথে নট বসাবেন, ইউ আর নট ইটিং চকলেট, তুমি চকলেট খাচ্ছিলে না। তুমি কি চকলেট খাচ্ছিলে, ওয়ার ইউ ইটিং চকলেট, এই যে ওয়ারটাকে কি করবেন, ওয়াজ বা ওয়ারকে আগে নিয়ে আসবেন, ওয়াজ বা ওয়ারকে আগে নিয়ে আসলে প্রশ্ন হয়ে যাবে। ওয়ার ইউ ইটিং চকলেট, তুমি কি চকলেট খাচ্ছিলে। সে কি ফুটবল খেলছিল, ওয়াজ, সে ফুটবল খেলছিল, হি ওয়াজ প্লেইং ফুটবল, এরকম হবে। কিন্তু যদি বলি সে কি ফুটবল খেলছিল, প্রশ্ন করতে চাই, তাহলে হবে ওয়াজ হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলছিল, এভাবে। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, 3 নাম্বার, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি ছিল, যে কোনো একটা কাজ করেছে বা হয়েছে বোঝানো, মানে করে ফেলেছে এরকম।
আর পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি অতীতে কোনো কাজ করা হয়েছিল বা করেছিল। একটা হচ্ছে বর্তমানে করেছি বা হয়েছে, মানে কোন একটা আমি করেছি, আমি গিয়েছি, এটা বর্তমানে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। একটা হচ্ছে অতীতে আমি খেলেছিলাম, আমি গিয়েছিলাম, আমি করেছিলাম কোন একটা কাজ, ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, যেমন বাংলা, যদি বাংলা ক্রিয়া শেষে ছিলাম, ছিলে, ছিল, ছিলেন ইত্যাদি থাকে, তবে বুঝতে হবে এটা পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ অতীতে কোনো কাজ করা হয়েছিল বা করেছিল বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত। যেমন আমি মসজিদে গিয়েছিলাম, তুমি মসজিদে গিয়েছিলে, আমি চকলেট খেয়েছিলাম, সে ফুটবল খেলেছিল, তিনি বাজারে গিয়েছিলেন। সবগুলো শেষে দেখুন কি আছে, ছিলাম, ছিলে, ছিল, এগুলো কোনো একটা আছে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের আলামত। এখন প্রশ্ন করতে পারেন যে পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্স তো একই দেখতেছি, ওইখানে তো এরকমই ছিল, আমি গিয়েছিলাম, খেলেছিলাম। পার্থক্যটা কি? পার্থক্য আছে। পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে আপনার নিকটবর্তী অতীত, অর্থাৎ ধরেন আমি গতকালকে গিয়েছিলাম, গতকালকে করেছি, বা এক সপ্তাহ আগে বা কয়েকদিন আগে, এরকম। আর পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে অতীত কিন্তু দূরবর্তী, অনেক আগে, 5 বছর আগে, 10 বছর আগে, কয়েক মাস আগে করেছিলাম, গিয়েছিলাম। তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, অর্থাৎ দূরবর্তী অতীত বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। আর নিকটবর্তী অতীত অর্থাৎ একটা কাজ অতীতে হয়েছে, হয়ে গেছে, করে ফেলেছে, কিন্তু এটা বেশি দূরে না, কয়েকদিন আগে, তখন এটা পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়, ওইটা ব্যবহার করবেন জায়গা অনুযায়ী। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখি। পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার যদি জানেন, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সও খুব সহজে পারবেন, একই, একটার সাথে একটা মিল আছে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা ছিল কি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি বা ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সেম প্রেজেন্টের মতো, পার্থক্য কি হ্যাভ হ্যাজ এর পরিবর্তে এখানে বসাতে হবে শুধুমাত্র হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, শুধু হ্যাড বসাতে হবে, বাকি সব সেম আগেরটার মতো, প্রেজেন্টের মতো, প্রেজেন্ট পারফেক্টের মতো। যেমন আমি মসজিদে গিয়েছিলাম, তো আমি সাবজেক্ট কি আই, সাথে কি বসাতে হবে, হ্যাড বসাতে হবে, হ্যাড, তারপর ভি থ্রি ভার্ব থ্রি, গো ওয়েন্ট গন, ভার্ব গো এর ভার্ব থ্রি কি, ভি থ্রি কি, গন। আই হ্যাড গন, আমি গিয়েছিলাম, এবার অবজেক্ট দি কোথায়, কোথায়, টু দা মস্ক, মসজিদে, আই হ্যাড গন টু দা মস্ক, আমি মসজিদে গিয়েছিলাম। এবার আমি চকলেট খেয়েছিলাম, আই হ্যাড ইটেন চকলেট, তুমি চকলেট খাওনি, খেলে না বা খেয়েছিলে না, খেয়েছিলে না। ইউ হ্যাড নট, হ্যাড এর সাথে নট দিবেন, হ্যাড নট ইটেন চকলেট। এবার প্রশ্ন করতে, তুমি কি চকলেট খেয়েছিলে, হ্যাডটাকে আগে নিয়ে আসবে, হ্যাড ইউ ইটেন চকলেট, তুমি কি চকলেট খেয়েছিলে, সে কি ফুটবল খেলেছিল, হ্যাড হি প্লেড ফুটবল, এভাবে। আশা করছি বুঝতে পেরেছেন, সময় যেহেতু কম আমি একটু দ্রুত আগাচ্ছি। তারপর দেখুন ফিউচার, এবার সর্বশেষ ফিউচার। ফিউচারেও আমরা তিনটা প্রকার দেখবো, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। প্রথমে ফিউচার ইনডেফিনিট, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করা হবে বা করবে, মানে সাধারণভাবে কোনো একটা কাজ করবে বা হবে বোঝাতে। যদি বাংলা ক্রিয়া শেষে ব, বে, বেন, ব, বে, বেন, ব, বে, বেন ইত্যাদি থাকে, তবে বুঝতে হবে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। যেমন আমি মসজিদে যাব, তুমি মসজিদে যাবে, আমি চকলেট খাবো, সে ফুটবল খেলবে। তো দেখুন সবগুলো ক্রিয়া, যাব, ব আছে, যাবে, বে, যাবেন, আপনি খাবেন, আপনি যাবেন, আপনি লিখবেন, তো এগুলো শেষে ব, বে, বেন তিনটার মধ্যে কোনো একটা থাকবে, তাহলে বুঝতে হবে এটা কি ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটাও কিসের মতো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মতো, কিছুটা একটু পার্থক্য আছে। কি পার্থক্য? সাব স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল বসাতে হবে, অতিরিক্ত উইল বা শ্যাল বসাতে হবে, তারপর বাকি প্রেজেন্টের মতো কিভাবে, ভি ওয়ান ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট যদি হয় শুধুমাত্র, তাহলে হবে প্রেজেন্ট ইনডেফিনিট। কিন্তু যদি আপনি ভি ওয়ান এর শুরুতে একটা উইল বা শ্যাল বসান, তাহলে হয়ে যাবে ফিউচার ইনডেফিনিট টেন্স। আর আমরা কিন্তু এই যে আই উইল গো, এটা আমরা অনেক আগে পড়েছি, ওই যে আমরা শিখেছিলাম 10টায়, আই ক্যান গো, আই কুড গো, এখানে আই উইল গো, আমি যাব। তো উইল মানে উইল শ্যাল দিলে বুঝতে হবে এটা হচ্ছে ভবিষ্যতের, মানে ফিউচার। তো দেখুন আমি মসজিদে যাব, আমি মসজিদে যাব, তো আমি সাবজেক্ট আই, সাথে উইল বা শ্যাল বসাতে হবে। এখন কোথায় উইল, কোথায় শ্যাল বসাবেন, মনে রাখবেন স্বাভাবিকভাবে যদি কোনো একটা বাক্য বলেন যে আপনি ভবিষ্যতে যাবেন, করবেন, খাবেন, মানে নিশ্চিত না, এটা স্বাভাবিক, সম্ভাবনা আছে, যেতেও পারেন, নাও যেতে পারেন, আপনি করতে পারেন, নাও করতে পারেন, সম্ভাবনা আছে, নিশ্চয়তা না, তখন উইল বসাবেন। আর যদি নিশ্চিতভাবে কোনো কিছু করতে চান, যে হ্যাঁ আপনি যাবেন, আসলে যাবেন, খাবেন, লিখবেন, কিছু করবেন, তখন শ্যাল বসাবেন। কিন্তু উইল শ্যাল দুইটা একই, ঠিক আছে, শুধুমাত্র তাকিদ বা নিশ্চিত বোঝানো, নিশ্চয়তা বোঝানোর জন্য শ্যাল বসে, আর স্বাভাবিকভাবে উইল ব্যবহৃত হয় সব ক্ষেত্রে। তো দেখুন আই উইল, এবার ভার্ব ওয়ান ভি ওয়ান গো,
বসালাম। আই উইল গো, আমি যাব। এবার অবজেক্ট বসাই কোথায়? মসজিদে, টু দ্য মস, মসজিদে। আই উইল গো টু দ্য মস, আমি মসজিদে যাব। আমি চকলেট খাবো, আই উইল ইট চকলেট, আমি চকলেট খাবো। এবার যদি নেগেটিভ বসাতে চান, নেগেটিভ, তুমি চকলেট খাবে না, তাহলে ইউ উইল নট ইট চকলেট, উইলের পরে নট বসাবেন, উইল নট ইট চকলেট। তুমি কি চকলেট খাবে? এবার উইলটাকে আগে নিয়ে আসবেন প্রশ্ন করার জন্য। উইল ইউ ইট চকলেট, উইল ইউ ইট চকলেট। সে কি ফুটবল খেলবে? উইল হি প্লে ফুটবল, সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। ঠিক আছে, এখন প্রশ্ন করার সময় উইলটাকে আগে নিয়ে আসবেন। উইল হি প্লে ফুটবল, এখানে শ্যালও বসাতে পারেন, কিন্তু কখন? যদি নিশ্চয়তা বোঝান যে আসলেই চকলেট খাবে, তখন শ্যাল বসাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস মানে কি? ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা করতে থাকবে বা চলতে থাকবে, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে। আর পাস্ট কন্টিনিউয়াস মানে কি? অতীতে কোনো একটা কাজ করছিল বা হচ্ছিল বা চলছিল। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে কি? ভবিষ্যতে কোনো একটা কাজ করতে থাকবে, হতে থাকবে বা চলতে থাকবে, ঠিক আছে, চলমান থাকবে। যদি বাংলা ক্রিয়া শেষে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, তে থাকবো, তে থাকবে, তে থাকবেন এরকম থাকে, ইত্যাদি থাকে, তাহলে বুঝবেন এটা ফিউচার কন্টিনিউয়াস। যেমন তুমি মসজিদে যেতে থাকবে, তুমি মসজিদে যেতে থাকবে, তো দেখুন, তুমি মসজিদে যেতে থাকবে, যেতে থাকবে মানে কি? সে যেতে থাকবে মানে চলমান, ভবিষ্যতে কাজটা চলতে থাকবে। তুমি মসজিদে, আমি মসজিদে যেতে থাকবো, তুমি মসজিদে যেতে থাকবে। আমি চকলেট খেতে থাকবো, সে ফুটবল খেলতে থাকবে, মানে ভবিষ্যতে চলমান থাকবে। তো দেখুন সবগুলো শেষে তে থাকবো, তে থাকবে, তে থাকবো, তে থাকবে এরকম আছে, ঠিক আছে, মানে বাংলা ক্রিয়া শেষ। তো এরকম যদি দেখেন তাহলে বুঝবেন এটা, এই বাক্যটা হচ্ছে কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? এটা স্ট্রাকচারটা একদম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই, সেম সেম, একটু সামান্য পার্থক্য, তেমন কোনো পার্থক্য নেই, সেম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি ছিল? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি ওয়ান ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এরকম ছিল, ঠিক আছে। তো ফিউচার, ফিউচারের ক্ষেত্রে কি হবে? ফিউচারের ক্ষেত্রে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এম ইজ আর হবে না, বরং হবে উইল বি অথবা শ্যাল বি। উইল বা শ্যালের সাথে একটা বি বসাতে হবে, ঠিক আছে, উইল বি বা শ্যাল বি হবে, উইল বি বা শ্যাল বি বসাতে হবে। তারপর ভি ওয়ান, তারপর আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট, সেম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো কিন্তু। তো এবার দেখুন, আমি মসজিদে যেতে থাকবো, আমি সাবজেক্ট কি আই, সাথে কি বসাতে হবে? উইল বি বা শ্যাল বি। উইল বি কোথায়? স্বাভাবিকভাবে উইল বি, আর যদি নিশ্চয়তা বোঝায় তখন শ্যাল বি। তো আই উইল বি দিলাম, দিলাম উইল বি, তারপর হচ্ছে ভি ওয়ান, যাওয়া ইংলিশ কি গো, সাথে আইএনজি যুক্ত করতে হবে, আইএনজি গোয়িং, আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। এবার অবজেক্ট বসান কোথায়? মসজিদে, টু দ্য মস্ক, আমি মসজিদে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু দ্য মস্ক, আমি মসজিদে যেতে থাকবো। আমি চকলেট খেতে থাকবো, আই উইল বি বসাবেন স্ট্রাকচার অনুযায়ী। তারপর কি? ভার্ব ওয়ান ইট, সাথে আইএনজি যুক্ত করুন, আইএনজি, তাহলে হবে ইটিং, আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো, কি খেতে থাকবো? অবজেক্ট বসান, চকলেট, চকলেট, আমি চকলেট খেতে থাকবো। তুমি চিপস খেতে থাকবে, ইউ উইল বি, ইউ উইল বি ইটিং চিপস, তুমি চিপস খেতে থাকবে। এবার যদি নেগেটিভ করতে চান, তুমি চকলেট খেতে থাকবে না, তাহলে কি হবে? ইউ উইল নট বি, এর উইলের পরে নট বসাবেন, আর পরে বি আসবে, ইউ উইল নট বি ইটিং চকলেট। এবার যদি প্রশ্ন করতে চান, তুমি কি চকলেট খেতে থাকবে, তখন উইলটাকে আগে দিয়ে আসবেন, উইল ইউ বি ইটিং চকলেট, উইল ইউ বি ইটিং চকলেট, তুমি কি চকলেট খেতে থাকবে? সে ফুটবল খেলতে থাকবে, হি উইল বি প্লেইং ফুটবল, এরকম হবে। এখন যদি প্রশ্ন করি, সে কি ফুটবল খেলতে থাকবে, মানে উইল উইল হি বি প্লেইং ফুটবল, উইল হি বি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলতে থাকবে, এরকম হবে, ঠিক আছে। তো আশা করছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাও খুব সহজে বুঝতে পেরেছেন। তো আপনারা যদি প্র্যাকটিস করেন, আয়ত্ত করেন, মুখস্থ করেন স্ট্রাকচার গুলো এবং ব্যবহার করেন, সহজে আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ। একটু কষ্ট করতে হবে, কারণ টেন্সটা হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। আতিক টেন্সটা যদি না শিখেন তাহলে কিন্তু কখনো ইংলিশ পারবেন না। টেন্সটা একটু কষ্ট হলেও শিখতে হবে। আর আমি যে সহজভাবে বুঝিয়েছি, আশা করছি আতিক ভাই, সমস্যা থাকার কথা না। হ্যাঁ বলুন। হুম। হ্যালো, জি বলুন। আতিক ভাই, হ্যাঁ আপনি এই পড়ানি ধরেন না। হ্যাঁ হ্যাঁ, ধরবো ধরবো ধরবো, টেনশন করেন না, কে ধরবো। কতটুকু পারলো, কি পারলো না পারলো, এটা তো হুম প্র্যাকটিস, কেডা কতটুকু করছে এটা তো হইতেছে না। হুম হুম। হ্যাঁ করবো তো।
করবো, টেনশন করেন না, করবো। তারপরে ওই যে আপনি ইয়া দিলেন একটা, ওই যে এখন কথা কি হচ্ছে জানে সময় দিলেন। যে অল্প সময় দেখা যায়, হুম। পড়াতে পড়াতে সময় শেষ হয়ে যায়, যে কারণে ধরতে পারতেছি না। আরেকটা হচ্ছে আমি তো এখন আপনাদের বেসিকটা একটু ঠিক করতেছি। বেসিকটা যেমন মোটামুটি বেসিকটা হওয়ার পরে তারপরে আমি আপনাদেরকে বিভিন্ন পরীক্ষা নিব, পরীক্ষা কিন্তু নিব এবং ক্লাসে পড়াও ধরবো। এবং আরেকটা বিষয় হচ্ছে পড়া ধরবো কিভাবে, আপনারা অনেকেই কিন্তু দেরি করে আসেন। আমি ক্লাস শুরু করি 10টা, আজকে কিন্তু ক্লাস শুরু হয়েছে 10টা, মনে হয় 12 না 15 দিকে শুরু হয়েছে। তো যদি 10টায় কারেক্ট 10টায় আপনার যুক্ত হয়ে যান তাহলে কিন্তু আমি শুরুর দিকে ধরতে পারি, যে কারণে সময় অনেকটা নষ্ট হয়ে যায়, এই কারণে ধরতে পারতেছেন। যাই হোক, টেনশন করবেন না, আমি আপনাদেরকে পড়াচ্ছি, পড়তে থাকেন, তারপর পড়া ধরবো ইনশাল্লাহ। হুম। 3 নাম্বার শেষ করে দিচ্ছি, সময় কম। ফিউচার পারফেক্ট টেন্স সর্বশেষ এরপরে দেখাচ্ছি, ওই একটা ফিউচার। যে দিচ্ছেন নিজের পরিচয় দেওয়া, হুম। ওটা কিন্তু দিচ্ছেন মানে হুম। কেউ শিখছে কেউ শিখছে না, বা এটা তো জানার দরকার না যে। হুম। আচ্ছা ঠিক আছে, এইসব কথা আমি পরে বলছি, আগে আমি পড়া দেখেন। ফিউচার পারফেক্ট টেন্স ক্লাস শেষে। ফিউচার পারফেক্ট টেন্স দেখুন, সর্বশেষ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও কিছু আছে, কিন্তু ওটা ওটা লাগবে না, প্রয়োজন নেই, এত লাগবে না, শুধুমাত্র ফিউচার পারফেক্ট টেন্স পর্যন্ত শিখলে হবে। অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ করা হয়ে থাকবে বা করে থাকবে বোঝাতে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে বর্তমানে কোনো একটা কাজ করেছে বা হয়েছে বোঝাতে। আর পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি, অতীতে কোনো একটা কাজ করা হয়েছিল বা করেছিল। আর ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে কি, ভবিষ্যতে কোনো একটা কাজ করা হয়ে থাকবে বা করে থাকবে। ঠিক আছে? যদি বাংলা ক্রিয়া শেষে এ থাকবো, এ থাকবে এবং এ থাকবেন এরকম যদি থাকে, তাহলে মনে করবেন এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো যেমন আমি মসজিদে গিয়ে থাকবো, গিয়ে থাকবো, দেখুন এ থাকবো, এখানে কিন্তু এ থাকবো আছে। তুমি মসজিদে গিয়ে থাকবে, আমি চকলেট খেয়ে থাকবো, সে ফুটবল খেলে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে একটা কাজ করে থাকবে এরকম বোঝাতে। ঠিক আছে? তো এটার স্ট্রাকচার কি, সেম এর মতো। আপনারা যদি জাস্ট শিখেন, যদি একটু আগে খেয়াল করেন, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট যদি খেয়াল করেন তাহলে এটাও পারবেন, সেম ওইটার মতোই, একটু ব্যতিক্রম। সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে কি, খেয়াল করুন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা ছিল কি, প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ বা হ্যাজ, V3 প্লাস অবজেক্ট, এরকম ছিল, কিন্তু হ্যাভ বা হ্যাজ ছিল। কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সেম আগেরটার মতোই, প্রেজেন্টের মতোই। পার্থক্যটা কি, শুধুমাত্র কি করবেন, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হবে। শ্যাল বা উইল, মানে হ্যাভের সাথে শুধুমাত্র কি করতে হবে, শ্যাল অথবা উইল বসাতে হবে, শ্যাল অথবা উইল বসাতে হবে। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ দিতে পারেন। তারপর কি ভার্ব 3 বা V3 প্লাস অবজেক্ট হবে, সেম প্রেজেন্টের মতো কিন্তু। এবার দেখুন, আমি মসজিদে গিয়ে থাকবো, আমি মসজিদে গিয়ে থাকবো, ভবিষ্যতে গিয়ে থাকবো, তাহলে কি হবে, সাবজেক্ট আই, তারপর হচ্ছে কি উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ দিলাম, আই উইল হ্যাভ, তারপর হচ্ছে কি V3 বা ভার্ব 3, V3 আই উইল, তাহলে কি হবে, যাওয়া, যাওয়া ইংলিশ কি গো, বের V3 হচ্ছে কি গন, আই উইল হ্যাভ গন, আই উইল হ্যাভ গন, আমি গিয়ে থাকবো কোথায়, অবজেক্ট, সেদিন কোথায়, মসজিদে, টু দা মস্ক, আমি মসজিদে গিয়ে থাকবো। আমি চকলেট খেয়ে থাকবো, আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ, তারপর ভার্ব 3 ইট, ইটের ভার্বটি কি, ইটেন, ইট এট ইটেন, আই উইল হ্যাভ ইটেন, আমি খেয়ে থাকবো, কি খেয়ে থাকবো, অবজেক্ট চকলেট, আমি চকলেট খেয়ে থাকবো। তুমি চিপস খেয়ে থাকবে, ইউ উইল হ্যাভ ইটেন চিপস। এবার নেগেটিভ যদি বসাতে চাই তাহলে উইল এর পর নট বসাবেন, ইউ উইল, ইউ উইল নট হ্যাভ ইটেন চকলেট, তুমি চকলেট খেয়ে থাকবে না। এবার যদি প্রশ্ন করতে চাই, তুমি কি চকলেট খেয়ে থাকবে, তাহলে উইলটাকে আগে আনতে হবে। উইল ইউ হ্যাভ ইটেন চকলেট, উইল ইউ হ্যাভ ইটেন চকলেট, তুমি কি চকলেট খেয়ে থাকবে, এইভাবে হবে। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমাদের টেন্সটা শেষ হয়ে গেল। তো আমি যে সহজভাবে প্র্যাকটিক্যালি বুঝিয়েছি, আমার তো মনে হয় না যে আপনাদের সমস্যা থাকার কথা। তারপর হচ্ছে আপনাদের নিজেদের তো প্র্যাকটিস করতে হবে, যদি প্র্যাকটিস না করেন তাহলে তো সমস্যা থাকবে। ঠিক আছে? তো একটু রিভাইজ দিয়ে দিই। প্রথমে হচ্ছে টেন্স, কত প্রকার টেন্স, প্রথমত 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার বিভক্ত। তো প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্টের ক্ষেত্রেও পাস্ট ইনডেফিনিট, এই যে দেখুন পাস্ট ইনডেফিনিট, তারপর হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস,
তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওটা দরকার নেই, লাগবে না। তারপর সর্বশেষ ফিউচার। ফিউচারও চার ধরনের মধ্যে তিন প্রকার শিখলেই হবে। ফিউচার ইনডেফিনিট, যেটা ভবিষ্যতে কোনো একটা কাজ স্বাভাবিকভাবে করবে বা হবে। তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো একটা কাজ করতে থাকবে, হতে থাকবে, চলমান। তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এই যে এই টোটাল টেন্স, ঠিক আছে। এই এই কয়েকটা টেন্স যদি আপনারা শিখতে পারেন, মানে মোটামুটি আয়ত্ত করতে পারেন, টেন্স নিয়ে আর সারা জীবন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং যে কোনো ধরনের বাক্য আপনারা বানাতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমি ইংলিশ ভার্বের যে দিয়েছি, এই লিস্ট করে দিয়েছি। দেখেন, প্রত্যেকটা ভার্বের সাথে আমি প্রথমে ভার্ব 1 V1 দিয়েছি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম V2, এবং পাস্ট পার্টিসিপল V3, এবং উচ্চারণ সহ আমি লিখে দিয়েছি। এখন আপনাদের পড়তে হবে আপনাদের। যদি না পড়েন তাহলে তো শিখতে পারবেন না। আশা করছি ভার্ব গুলো শিখেছেন, মুখস্থ করেছেন, কারণ এগুলো তো প্রত্যেকটা ক্লাসেই আমি দিয়ে দিয়েছি। তো এখন শুধুমাত্র একটু কষ্ট করে ভার্ব গুলো যখন পড়বেন, রিভাইজ দিবেন, সাথে করবেন V2 V3টাও একটু আয়ত্ত করে নেবেন। একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আপনারা টেন্স দিয়ে এভাবে বাক্য বানাবেন। এবার প্র্যাকটিস করতে থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আপনাদেরকে জিজ্ঞেস করার বিষয় যেটা বললেন যে আমি ক্লাসে পড়া ধরি না বলতে, আমি পরীক্ষা নিব ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের, আগামী ক্লাসে বলতে কি, এতদিন আমরা যা পড়েছি, আমি এটা বলে দিলাম, এতদিন আমরা যা পড়েছি তা আমরা পরীক্ষা নিব ইনশাল্লাহ। পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা হবে, পরবর্তী ক্লাসে পরীক্ষা নিব ভাই একদম, ভাই যা ইয়া পড়েছি ধরেন না 1 থেকে 9টা ক্লাস পর্যন্ত। এই ক্লাস হুম, হুম, আতিক ভাই ধরেন না এই ক্লাস করাইলেন, হ্যাঁ হুম, আজকে করাইলেন, এটা আর দিন প্র্যাকটিস করাইলে ভালো হয় আর কি। হুম, হুম। ধরেন না আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি, আই লার্ন ইংলিশ এটাই তো আমি আমি বলছি, আমি তো শিখেছিলাম, এটাই বললাম। মানে এরকম ভাবে আপনারা যা পড়েছেন প্র্যাকটিস কর। এখন যদি দেখেন, প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা ভাবে যদি প্র্যাকটিস করতে হবে, তাহলে ক্লাস তো আরো অনেক বেশি করতে হবে। হ্যাঁ, আমি এটা করি, আমি কিন্তু অন্যান্য ক্লাসেও এটাই করি, যে প্রত্যেক ক্লাসের শুরুতে আমি কিছু মানে প্র্যাকটিস, মানে এক্সাম্পল দিয়ে দেই, এক্সারসাইজ দিয়ে দেই, যেগুলো আমি ধরি ছাত্রদেরকে। কিন্তু এখন আপনাদেরকে ধরছি না কেন, কারণ হচ্ছে বেসিকটা একটু দুর্বল থাকার কারণে, বেসিকটা একটু ঠিক করে আমি নিয়ত করেছি করবো আর কি। তো যাই হোক, যেহেতু টেন্স হয়ে হুম গেছে, হুম। তো এখন মোটামুটি একটা আশা করছি বেসিকটা হয়ে যাবে। টেন্সটা কিন্তু ভালো করে শিখতে হবে, তারপরে বেসিকটা হয়ে যাবে। তো তারপরে এখন তো পরবর্তী ক্লাসে একদম পরীক্ষা নিব আমি ইনশাল্লাহ। একটা ক্লাস মানে পরীক্ষা, অর্থাৎ প্রথম ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 9 পর্যন্ত যতটুকু আপনারা শিখেছেন যে পর্যন্ত এসেছেন, সে অনুযায়ী প্রত্যেকটা ব্যবহারই আমি ওই এর মধ্যে থাকবে, ওইখানে থাকবে, ওইখান থেকে আমি আপনাদেরকে করবো। যে কারণে প্রয়োজনে আমি করলাম, একটু গ্যাপ দিলাম, অর্থাৎ কালকে দিন পরে যে ক্লাসটা ওইটা না নিয়ে প্রয়োজনে একটু গ্যাপ দিলাম, আপনাদেরকে পড়ার সুযোগ দিলাম, যেহেতু 9টা ক্লাস আপনাদেরকে একটু আয়ত্ত করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সময় নেন, পরে ক্লাস নেই, 1-2 দিন পরে ক্লাসটা নেই, পরীক্ষাটা নেই, কিন্তু পরীক্ষা দিতে হবে। মৌখিক পরীক্ষা নেব, মানে মোটামুটি যারা ক্লাসে থাকবে সবাইকে আমি ধরবো, এবং খুব চমৎকার ভাবে আমি প্রশ্ন সাজাবো, করবো, দেখেন। তাহলে আপনারা আয়ত্ত করতে মানে করতে পারবেন, যে কতটুকু শিখেছেন যাচাই করতে পারবেন ইনশাল্লাহ। সমস্যা নেই। এখন কথা হচ্ছে টেন্সটা একটু ভালো করে সবাই শিখে নেবেন। প্রয়োজনে ক্লাসটা আমি তো একবার তো দেখলেন, আবার দেখবেন, আমি রেকর্ডেড ক্লাসটা দিয়ে দিব, আবারও ক্লাসটা দেখবেন, দেখে একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো কারো কোনো প্রশ্ন আছে? আর ওই হাসান ভাই, আতিক হুম, ভাই, জি। বার আর কয়েকটা পাড়াই দিয়েন, হ্যাঁ কি ভার্ব? পার। ও আচ্ছা, ভার্ব তো 50টা হ্যাঁ দিয়েছি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আরো 50টা যুক্ত করে 100টা দিয়ে দিব, সমস্যা নেই। 100 ভার্ব দিব। হ্যাঁ, ঠিক আছে এই 100টা 50টা দিয়ে হচ্ছে দিন। মূল ভার্ব, এই 50টা হচ্ছে আমি এর আগে ক্লাসে তো দেখিয়েছি, সারাদিন মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে সমস্ত কথা বলি, এই 50টা ভার্ব দিয়ে কিন্তু বলি। এই জন্য আগে এই 50টা ভার্ব সবাইকে আয়ত্ত করতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ইংরেজি ভাষার যদি আচ্ছা ভার্বের ঠিক আছে, ক্ষেত্রে আরো বলে, একদম কয়েকটা দিয়ে ইংরেজি দিন। ভাষার মূল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব, আমার দিতে সমস্যা নাই, সমস্যা নেই, 500 ভার্ব আমি দিয়ে দিতে পারবো, কোনো দিয়ে টেনশন দিন। করেন না, সমস্যা নেই, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন তো নেই? অনেক রাত হয়ে গেছে, না 11টা না। প্লাস হয়ে গেছে, তাহলে এই পর্যন্ত থাকো। আচ্ছা ঠিক আছে, সবাই ওকে কিন্তু ঠিক আছে, ক্লাসটা, আমি লাস্ট আসসালামু কথা বলে আলাইকুম। দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, সবাই কিন্তু ক্লাসে হ্যাঁ হ্যাঁ। টাইম মতো যুক্ত হবে, 10 কারেক্ট 10টার সময় আমি লিঙ্ক দেওয়ার সাথে যুক্ত হবেন। আপনারা দেরি করলে পরে দেখা যায় অন্য দিক দিয়ে একটু সমস্যা ওকে হয়ে যায়, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে। ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, ওয়ালাইকুম এক আসসালাম। প্রশ্ন দিলাম না, এক প্রশ্ন 3 লাখের মধ্যে একটা করে ভুল করে একটা